প্রায় 9 ঘন্টা পার হতে চলল এবং এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি দপ্তরে জেরা পর্ব চলছে বলে আমরা জানতে পারছি। এবং এই বিলম্বিত এপিসোডটার জন্যে সেটাও একটি কারণ যে ঘটনার প্রবাহ কোন দিকে গিয়ে পৌঁছয় সেটার দিকে আমরা নজর রাখছিলাম। চারপাশে অন্যান্য যে সমস্ত ঘটনাবলী ঘটে চলেছে সেই সমস্ত ঘটনাবলী তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক মুহূর্তে। এখন তার থেকেও মানুষের উৎসাহ যে জিনিসটাতে, আমরাও সেই দিকেই নজর রেখেছিলাম। এখন এই সামগ্রিক একটি বিষয়ের মধ্যে একটি বড় জিনিস উঠে আসছে, সেটা ওই বলে না যে হিরো থেকে জিরো হয়ে যাওয়া, এবং সেটা এত দ্রুত একচ্ছত্র আধিপত্য থেকে একদম প্রায় সর্বশান্ত হয়ে যাওয়া, ক্ষমতাহীন হয়ে যাওয়া, এই পর্যায়ে এসে যাওয়া, এটা পশ্চিমবঙ্গের মানুষ কল্পনাও হয়তো করতে পারেনি যে এত দ্রুত সেটা হতে পারে। আর সেইটা সামগ্রিকভাবে সমাজের সর্বস্তরে যারা যারা ক্ষমতাসীন ছিলেন তারা তার নিজের এলাকায় নিজের জায়গায় ঠিক ওই রকম হিরো থেকে জিরোতে পরিণত হয়ে যাচ্ছেন। আর শুধু হচ্ছেন তাই না, বেরিয়ে আসছে একের পর এক বিপুল দুর্নীতি। যেমন ধরাই যাক না, এই যে সব্যসাচী চট্টোপাধ্যায়, তার যে সমস্ত, তার গ্রেপ্তার হওয়ার পরে যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে তার মধ্যে আর এক চমক, সেটা কি 50 কেজি সোনা, যার মধ্যে নাকি 300 গ্রামের হদিশ গোয়েন্দারা পেয়েছেন এবং ব্যালেন্স 49 কেজি 700 গ্রামের এখনো পর্যন্ত তারা নথি পেয়েছেন, কিন্তু সেটা কোথায় আছেন সেটা নিয়ে তদন্ত চলছে। কিন্তু এইটা বিষয় না, বিষয়টা হচ্ছে পরিমাণটা, কল্পনাটা, যে মানুষের কত অর্থের দরকার হয়, কত বিলাস বেসনের দরকার হয়, কত সম্পদের দরকার হয়, যা এরা লাগামহীন ভাবে তৈরি করেছে সমস্ত কিছুকে তোয়াক্কা না করে, যে একদিন এরকম দিনও আসতে পারে, সেই দিনটা আসলে কি সেটা খুব সম্মানের হবে। এবং যখন অসহায় মানুষ তাদের কাছে গিয়ে কাকুতি মিনতি করেছে, তখন তাদের ঔদ্ধত্য তাদের ধারে কাছে তাদেরকে ঘেঁষতে দেয়নি, তাদের কথাটা পর্যন্ত তারা কানে শুনতে চায়নি, এবং লাগামহীন উচ্চাসা এবং লাগামহীন ঔদ্ধত্য নিয়ে সম্পদ আহরণে, শোষণে মেতে থেকেছেন। ভেবেই ছিলেন যে এই জমানা আর যাবে না। কোন জমানা? ওই স্বৈরাচারী শোষণের তৃণমূল কংগ্রেস জমানা। কিন্তু কি আশ্চর্য, সেই তৃণমূল কংগ্রেস আজ প্রায় জিরো। কিন্তু তার থেকে এক অভূতপূর্ব ঘটনা আমরা দেখতে পেলাম। সেটি কি এবং আরো কি কি দেখতে পারি সেগুলোই এই এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, এই অভূতপূর্ব দৃশ্যও দেখতে হলো। যেমন আমরা দেখলাম যে 93.78% ভোটের হার স্বাধীনতার পরে দেশের ইতিহাসে রেকর্ড। একটি সমাজে ভোট না দিতে পারার দীর্ঘদিনের যে যন্ত্রণা, সেইটা যখন উন্মুক্ত হয়, তা কি পরিমাণ আছড়ে পড়তে পারে ইভিএম এর ওপরে, ওটাই ছিল তার প্রমাণ, যা একটি নজিরবিহীন ইতিহাস তৈরি করলো। আর তার সাথে আর একটা জিনিসও তৈরি করলো, আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রে সংখ্যা একটা খুব বড় বিষয়। আচ্ছা, সেই সংখ্যাতে বিজেপি এখানে সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে, কিন্তু 80টা সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপরে নানান কিছু চিত্রনাট্য আপনারা দেখতে পেলেন। দিল্লি, পশ্চিমবঙ্গ, সমস্ত কিছুতে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে যেটা খুব কি বলা যায়, কমন ব্যাপার। এই ধরনের ঘটনা ভারতের ইতিহাসে অতীতেও ঘটেছে, কিন্তু যেটা নজিরবিহীন সেটা কি,
এনসিপিআই। আচ্ছা বলুন তো, 48 ঘন্টা 72 ঘন্টা আগেও বাঙালি এই নামটা কল্পনাও করতে পেরেছে না শুনেছে কখন? হাওড়া সাঁকরাইলে প্রতিষ্ঠিত একটি পার্টি, একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ছিল বলে জানা যাচ্ছে, জাগো বিশ্ব এই নামে। এবং সেই পার্টিটি যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই রকম অর্থবহ হয়ে যেতে পারে এবং কয়েক ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে এবং লোকসভাতে তার একটি আসন সংখ্যা মানে বেশ মোটা একটা আসন সংখ্যা হতে পারে, এ কল্পনা কে করেছিল? আচ্ছা তারপরে ভাবুন যে একটি রাজনৈতিক দল তার বিভিন্ন রকমের কি বলবো আন্দোলন কর্মসূচি থাকে, হয়তো সেটা বিরোধী আন্দোলন থেকে ধীরে 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 গড়ে ওঠে। আমাদের এই রাজ্যেই অনেক ক্ষেত্রে দেখেছি এবং রিসেন্ট টাইমই আমরা যেটা দেখলাম যে বিজেপির ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে চেষ্টা করতে 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 একেবারে মানে নগণ্য পার্সেন্টেজ ভোট থেকে আস্তে 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 বিধানসভাতে সংখ্যা বাড়াতে বাড়াতে আজকে তারা শাসন ক্ষমতায় এসে পৌঁছিয়েছে। কিন্তু সেই আশাটা কিন্তু খুব সহজ ছিল না। বলা যায় দেশের ইতিহাসে যত ধরনের ইলেকশন হয়েছে তার মধ্যে বোধহয় এই ভোট ছিল কঠিনতম। ভোটারদের কাছে যারা চেয়েছিলেন যে বিজেপি সরকারে ক্ষমতায় আসুক, তাদের কাছে তাদের জীবনের অস্তিত্বের মতো হয়ে দাঁড়িয়েছিল যে যদি বিজেপি জেতে তবে বেঁচে থাকবো, আর যদি বিজেপি না পারে তাহলে আর বেঁচেই থাকবো না। এই ভোটটা নিয়ে গবেষণা তো আগামী দিনে চলতেই থাকবে এবং হয়তো দেশের ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে। আচ্ছা সে হলো, আমি বলতে চাইছি যেটা, তাহলে একটি পতাকার প্রতি মানুষের ভালোবাসা, একটি সিম্বলের প্রতি মানুষের ভালোবাসা, সেই দলের মতাদর্শের প্রতি ধীরে 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 ভালোবাসা গড়ে ওঠা এবং তৎপরবর্তীতে সেই দলকে আঁকড়ে ধরে নিজের জীবন সংগ্রামটাকে মানুষ রিলেট করে, তারপর তাতে সেইটাকে নিয়ে সে জীবন বাজি রেখেও লড়তে রাজি থাকে বিভিন্ন রকমের আন্দোলনে। তারপর একটি দল সুসংহত হয়, কখনো কখনো সে সরকারে আসে, কখনো আমাদের দেশে দেখতে পেয়েছি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও হয়তো তারা সরকারে আসতে পারে না। এরকম উদাহরণ কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে হয়তো পুরোপুরি মেজরিটি নিয়ে সে সরকারে আসতে পারলো না, কিন্তু ছোট সংখ্যায় হলেও সে সরকারের অংশ হিসেবে থাকলো। এ ঘটনা বহুবার বহু ক্ষেত্রে আমরা দেখেছি। এটা কখনো দেখেছি কি যে যে দলটার নামটাই কেউ জানতো না, যে দলটাতে যার মানে যার কর্মীবর্গ এই সমস্ত থাকে তা সেই সমস্ত কিছু না, এবং রাতারাতি একটি দলে এত সংখ্যক সাংসদ এবং সেটা পার্লামেন্টে আমরা আগামী দিনে দেখতে পাবো। পার্টিটার নাম এনসিপিআই। আচ্ছা এটার ফলবশত যেটা হলো, তৃণমূল কংগ্রেস বলেই আর প্রায় কিছু নেই সেটা সবাই বুঝতে পেরেছে। ওই ভোটের ঠিক আগে আমি যখন বলতাম যে তৃণমূল কংগ্রেস নামক যারা বলছে ভরটা আছে, ভর পদার্থটা আছে, আমি বলেছিলাম না নেই, ওটা একটা খোলস হয়ে আছে, ভিতরে কিচ্ছু নেই। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে, কি বিধানসভার ক্ষেত্রে, কি লোকসভার ক্ষেত্রে, কি বিভিন্ন রকমের আপনার পৌরসভা, পঞ্চায়েত, এই সমস্ত জায়গাগুলো, সেখানে তৃণমূল কংগ্রেস বলতেই আর কিছু নেই। একটি রাজনৈতিক দল নির্বাচন হেরে যেতেই পারে, তাহলে সেই নির্বাচন হেরে যাওয়ার পরেও তার বিভিন্ন রকম কর্মী, তাদের মধ্যে ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, নিজেদের মধ্যে আবার ঘুরে দাঁড়ানোর প্রয়াস থাকে। এখন সেইটা যদি সেটা তখন থেকেই হয়েছিল, ভাবুন যে শুধুমাত্র অর্থ এবং অর্থ উপার্জনের জন্য অস্ত্রের ব্যবহার এবং চতুর্দিকে শিক্ষাকে বর্জন করে, শিক্ষার দম বন্ধ করে দিয়ে অশিক্ষাকে প্রশ্রয় দেওয়া, অসাধু অন্যায় জিনিসকে প্রশ্রয় দেওয়া, এর ফলবশত যেটা ঘটেছিল, যা হওয়ার তাই হচ্ছে।
কিন্তু পাশাপাশি যদি দেখতে হয় দেশের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এই পশ্চিমবঙ্গে আজকে যে রাষ্ট্রবাদী সরকারটি গঠিত হয়েছে, চতুর্দিকে যে সমস্ত পরিবর্তনগুলো ঘটছে, সেই পরিবর্তনগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে এখন, এবং সেই ইমপ্লিমেন্টেশন গুলো ধীরে 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 আরো পোক্তভাবে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন সচিব, তারপরে প্রশাসন, তারপরে আরো আরো ক্ষেত্রে সেটা ছড়িয়ে পড়বে সাধারণ মানুষের মধ্যে। সেই বেনিফিট গুলো তারা পেতে শুরু করব আমরা। এখন এর পাশাপাশি যেটি ছিল সেটি হচ্ছে ভয়ঙ্কর ভাবে ছিল হচ্ছে অনুপ্রবেশ সমস্যা। সারা ভারতবর্ষের চিত্র যদি আপনারা খেয়াল করে দেখেন, তার মধ্যে অন্যতম একটা বড় অংশ ছিল যেটা দেশের কাছে সব থেকে বড় দুশ্চিন্তার বিষয়, সেটি হচ্ছে একটি খোলা দরজা যেখান থেকে লাগামহীন বন্যার জলের মতো অনুপ্রবেশ। এখন সেই অনুপ্রবেশ রোধ হয়েছে, সেই অনুপ্রবেশ মানে রিভার্স হয়েছে। এখন ফিরছে তারা, এখন তারা যেখান থেকে এসছিল সেখানেই ফিরে যেতে বাধ্য হচ্ছে, কারণ প্রশ্রয় নামক জিনিসটা এখানে আর নেই। বরং এই সমস্ত অন্যায় এবং এই অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, এর সঙ্গে এই সরকারের জিরো টলারেন্স। পাশাপাশি যে সংখ্যাতত্ত্বের রাজনীতির কথাটা বলছিলাম, সেই সংখ্যাতত্ত্বের রাজনীতি শুধুমাত্র কেন্দ্রে, শুধুমাত্র বিধানসভায় কিন্তু আটকে নেই। সেই সংখ্যাতত্ত্বের রাজনীতি কিন্তু বিভিন্ন রকম পৌরসভা, বিভিন্ন রকম পঞ্চায়েতের মধ্যেও ছড়িয়ে পড়ছে। আর কে না জানে আগামী দিনে পৌরসভা ইলেকশন, তার উপরে ধরা যাক পঞ্চায়েত ইলেকশন, এই সমস্তগুলো তো সুষ্ঠুভাবে হওয়ার আশা এইবার পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই করতে পারে। আর সেখানে সেই সময়টা পর্যন্ত মানুষের এখন কি অবস্থাটা চলছে, এখন একটা পরিবর্তনের অবস্থা চলছে বলে রাস্তাঘাটে সমস্ত মানুষজনের কাছ থেকে শোনা যাচ্ছে যে বিজেপি সরকার রাজ্যে বিধানসভায় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই যে আজকে ধরুন কলকাতা পৌরসভা হোক, হাওড়া পৌরসভা তো ভোট হয়নি অনেকদিন, সেটা নিয়ে তো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেইছেন, দ্রুত সেখানে যাতে বোর্ড গঠন হয় সেই প্রচেষ্টা তারা করছেন। তেমনি আজকে কলকাতা পৌরসভাতে গিয়েও তিনি কিন্তু দরাজভাবে সেই পৌরসভার উন্নয়নে সাহায্যের কথা যেমন বললেন, তেমনি দ্রুত 7ই ডিসেম্বরের মধ্যে যাতে নতুন বোর্ড গঠন হয় পৌর নির্বাচনের মাধ্যমে, সে কথাও তিনি ঘোষণা করলেন। এই যে সদর্থক বার্তা, এই সদর্থক বার্তাটাই কিন্তু সমাজ থেকে উবে গেছিল। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্যে যে পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসন যেমন সচেষ্ট রয়েছে বলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, পাশাপাশি এই প্রচেষ্টা চতুর্দিক থেকে যখন একটা নির্দিষ্ট শৃঙ্খলিত উপায় চলতে থাকে, তখন সমাজ সঠিক ছন্দটা ফিরে পাবে। এখন এই রকম অবস্থাতে একটি দলের গায়েব হয়ে যাওয়া আর একটি নতুন দল, যার কোনো রকম মানুষ তার নামই জানতো না, সেই দলের আত্মপ্রকাশ করা অন্তত জাতীয় রাজনীতির ক্ষেত্রে আগামী দিনে কি প্রভাব রাখে সেগুলো তো আমরা নজর রাখবো। কিন্তু এটুকু অন্তত ঠিক যে রাষ্ট্রবাদকে মেনে নেওয়া, রাষ্ট্রের জন্য কাজ করা, এছাড়া কিন্তু কোন রকম মানুষের যে রায় সেটা সেদিকেই ইঙ্গিত করেছে। এবং যারা যারা এই সমস্ত মানুষের রায়টাকে বুঝতে পেরেছেন, তারা বুদ্ধিমানের কাজ করেছেন, যে মানুষ কিন্তু আর নিজেদের ওপরে লুটতরাজ, শোষণ এবং রাষ্ট্রের সঙ্গে এই লাগামহীন লুণ্ঠন, এগুলোকে কিন্তু আর মেনে নিতে প্রস্তুত নয়। আচ্ছা, শুরু করলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডিতে এই যে জেরা, এটাও ঠিক সেটারই দিক নির্দেশ করছে, যেটা আমরা দেখেছি ওই যে জাহাঙ্গীর স্বঘোষিত পুষ্পা, সে এবার শুধুমাত্র হাত জোর করে না, কান ধরেও ঘোরাঘুরি করছে পুলিশের সাথে। এগুলো হচ্ছে একটা সামাজিক বার্তা যে তুমি সর্বোচ্চ শক্তিশালী, অবিসংবাদী এই সমস্ত নও। আগামী দিনে এই সমস্ত ভুল ত্রুটি অন্যায় যারা করেছে তাদের আইন মাফিক শাস্তি যেমন হবে, তেমনি এদের যারা প্রশ্রয় দিয়েছেন, পরোক্ষে সাহায্য করেছেন,
তাদের কাছে এটা একটা শিক্ষা যে এই সব চলবে না। কে বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সাথে যোগ্য সঙ্গত করছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। শুধু দর্শকবৃন্দ, আমরা নজর রাখছি সমস্ত ঘটনা প্রবাহের দিকে। একটা তো বলেই রেখেছিলাম, আজকাল পরশু মানে গতকাল বলেছিলাম 72 ঘন্টা ছিল, 48 ঘন্টা আমাদের কাছে খুবই নজর রাখার বিষয়, যে কি ঘটে কি ঘটে। একের পর এক জেরা পর্ব আছে। এখন সেদিকে আমরা নজর রাখবো, আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটাকে একটু অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতারাম, নমস্কার।